হাই গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। ঘড়িতে বাজছে এখন রাত 8:30 মতো। চাল আর ডালটা ভিজিয়ে রেখেছিলাম। প্রথমে ডালটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। আগের ব্লগে তোমাদের সাথে তো শেয়ার করেইছিলাম যে আমি ধোসা বানাবো বলে আলাদা আলাদা করে বিউলির ডাল আর ওইদিকে চাল ভিজিয়ে রেখেছিলাম। প্রায় 3 ঘন্টা মতো ভিজেছে। এখন মিক্সিতে ভালো করে পেস্ট করে নিচ্ছি। তবে ডালটা পেস্ট করার সময় না অল্প অল্প করে একটুখানি জলের প্রয়োজন, তাই অল্প অল্প করে জল দিয়ে ডালটাকে একদম একটা স্মুথ ব্যাটারে পরিণত করেছি। মিক্সারের এই বাটিটা যেহেতু একটু ছোট, তাই আমি দুবারে পেস্ট করছি। প্রথমবারেরটা হয়ে গেছে, একটা বড় সড়ো দেখে বাটি নিয়েছি, যেটাতে আমি ডাল আর চালের যে পেস্টটা হবে সেটাকে ফার্মেন্টেশনে রাখবো। তাই বড় বাটি নিলে একটু সুবিধা হবে। ফার্মেন্ট হয়ে জিনিসটা যখন ফুলে উঠবে তখন বিষয়টা একটু ছড়িয়ে যাওয়ার জায়গা পাবে। এদিকে আমি চালটাও বেটে নিয়েছি, তবে ডালটা যেমন স্মুথ পেস্ট বানিয়েছি, চালটা না একটুখানি দরদরাভাবে রাখবো, তাতে কিন্তু ধোসাটা বেশ ভালো ক্রিস্পি হয়। প্রথম যখন ধোসা বানাতাম না, নয় কখনো উঠতো না, বা কখনো ক্রিস্পি হতো না, বা খেতেও অতটা টেস্ট লাগতো না দোকানের মতো। তবে আমি খুব করে ভিডিও দেখতাম কিভাবে একদম পারফেক্ট দোকানের মতো ধোসা বানানো যায়। দেখতে দেখতে একদম দোকানের মতো দেখো হয় না, তবে ওই ভিডিও দেখতে দেখতে এটা ওটা জানতে জানতে কিন্তু এখন বাড়িতে যথেষ্ট ভালো ধোসা তৈরি হয়। তবে ধোসা বানানোর জন্য না সবচেয়ে মেন যেটা দরকার সেটা হচ্ছে একটা ভালো তাওয়া। ভালো তাওয়া না হলে এই এত কিছু তামঝামের কিন্তু কোনো একদম কি বলবো, কোনো ফল থাকবে না। একদম শেষমেশ ধোসাটা না উঠলে একদম বেকার হয়ে যাবে এত পরিশ্রম। ডাল বাটা চাল বাটা আমি একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। তবে এই জায়গায় আরেকটা জিনিস দিতে হতো, যেটা হচ্ছে চিড়েটাকে জলে ভিজিয়ে যখন একদম সফট হয়ে যাবে সেটা মিক্সিতে একবার ঘুরিয়ে দিয়ে দিতে হতো। তবে চিড়েটা এখন নেই, পরে দিয়ে দেবো। গ্যাসের পাশেই আমি এটাকে ফার্মেন্টেশনের জন্য রেখে দিলাম। যেহেতু রান্নাঘরটা একটু গরম থাকে আর এটার এখন গরম জায়গার প্রয়োজন, গরম জায়গায় প্রায় 8 থেকে 9 ঘন্টা রেখে দিলেই একদম রেডি হয়ে যাবে। তবে এটাকে কিন্তু বেশি বারবার হাত দেওয়া যাবে না। এদিকে রাত্রেবেলার রান্নাও আমার অলমোস্ট হয়ে গেছে। তরকারির মধ্যে আজকে করেছি ছানা দিয়ে বড়া ভেজে তরকারি, ওই ছানার ডালনা টাইপের। আশিস না পনির খেতে খুব একটা বেশি ভালোবাসে না, আমারও আর খুব ভালো লাগে না, খুব সত্যি কথা। তবে এই ছানাটা দিয়ে দুধ কেটে ছানা বানিয়ে এটা দিয়ে বড়া বানিয়ে যখন তরকারি করি আলু দিয়ে, ওটা খেতে দেখছি আশিসের বেশ ভালো লাগছে। তো আজকে রুটির সাথে ওটাই বানিয়েছি। তরকারি তো হয়েই গেছে, এখন শুধু গরম গরম রুটি বানাবো। যখন আমি এখানে প্রথম এসেছিলাম, এই 1 মাস আগেও বলতে পারো, মেনলি আমার রুটি বানানো ভালো হচ্ছে বাড়ি থেকে আসার পর থেকে। আমি না একদম ভালো করে রুটি করতে পারতাম না। আশিস আমাকে অনেকভাবে শেখানোর চেষ্টা করতো, তবে কিছুতেই রুটি আমার হতো না। রুটি গোলও হতো, সব কিছুই হতো, কিন্তু রুটি করার পরে না একদম সেই চামড়ার মতো শক্ত হয়ে যেত। আশিসের কথা শুনে আমি এরকম ছোট ছোট করে আটার যে লেচিটা হয় সেটা এরকম ছোট ছোট করে নেওয়া স্টার্ট করেছি। তারপরে কি করি, একদম পাতলা করে বেলে নিই, একদম পেপারের মতো পাতলা। তারপরে আস্তে আস্তে সেঁকে নিই। আগে আমি যখন রুটি করতাম আরও বড় বড় করে লেচি কাটতাম, আর রুটিটাও এতটা পাতলা করতাম না, তার জন্যই হয়তো শক্ত হয়ে যেত। আর সবচেয়ে ভুল যেটা করতাম সেটা হচ্ছে গ্যাসে বেশিক্ষণ রাখতে, বেশিক্ষণ ধরে গ্যাসের মধ্যে রেখে দিতাম। তো সেই জন্য হয়তো রুটিটা নামানোর পরপরই একদম শক্ত হয়ে যেত। তাই এখন আমি কি করি, যে তাওয়াটা আছে না সেটাকে প্রচণ্ড পরিমাণে হিট করে নিই, তারপর এপাশ ওপাশ একটু উল্টেই ভালো করে একদম ডাইরেক্ট আগুনে দিয়ে সেঁকে নিই। কত সুন্দর রুটিটা ফুললো বলো। আর রুটিগুলো না করে রাখার পর একদম নরম হয়েও যায় না। কখনো কখনো ধরো রাতের রুটি বেঁচে যায়, যেটা সকালে থেকে যায়, তখনও দেখি রুটি একদম নরম রয়েছে। আর আগে যখন আশিসকে রুটি দিতাম, আমার পাশে বসে যখন রুটিটা ছিঁড়তো, পুরো পাঁপড়ের মতো মরমর করে আওয়াজ হতো। আজকে হচ্ছে নেক্সট ডে। ঘড়িতে এখন বাজছে প্রায় 9:30 মতো। দেখো ফার্মেন্ট হয়ে ডবল হয়ে গেছে। চিড়েটা কালকে ছিল না, তাই চিড়েটা কালকে দিতে পারিনি, চিড়েটা এখন দিলাম। তবে না তোমরা চিড়েটা যখন ডাল আর চালটা মেশাবে, ডাল বাটার চাল বাটাটা একদম তখনই দেবে। এই সময় দিলে কি হয়, ভালো করে উঠতে চায় না, একদম ননস্টিকের তাওয়া ছাড়া কিন্তু উঠবে না। আজকে একটুখানি মশলা ধোসা বানাবো, ভেতরে একটুখানি আলুর পুরটা দেবো, সেই জন্য সেই পুরটা রেডি করে নিচ্ছি। কড়াইতে প্রথমে একটুখানি সাদা তেল দিয়েছি, আর ফোড়নে দিয়েছি কারি পাতা আর সর্ষে, তার সাথে একটুখানি হিং, একটুখানি
আদা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর ফোড়নে না একটু অরলের ডাল আর তার সাথে দিয়ে দিচ্ছি একটুখানি বিউলির ডাল। অল্প একটুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বেশি করে একটুখানি পেঁয়াজ। সোমবার মঙ্গলবার হলে তো আর পেঁয়াজটা দেওয়া যায় না, এই জন্য ইচ্ছে করেই মঙ্গলবার রাত্রিবেলা ধোসার জন্য ব্যাটারটাকে আমি রেডি করেছিলাম, যাতে বুধবার পেঁয়াজ টিয়াজ দিয়ে একদম সুন্দর করে ধোসা খাওয়া যায়। আর আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলোকে এবার দিয়ে দিচ্ছি। এই পুরটা রেডি করতে না একদম বেশি সময় লাগে না, আলুটা সেদ্ধ করতে যেটুকু টাইম, পেঁয়াজটাও তো খুব একটা বেশি ভাজার দরকার হয় না, আর তেমন কোনো মশলাপাতিরও দরকার হয় না, না লাগে বেশি তেল, না কোনো মশলার ঝামেলা। এই জন্যই হয়তো সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট এত হেলদি হয়, আর সবার কিন্তু খুব পছন্দেরও হয়। একটুখানি নুন আর হলুদটা দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে নিয়ে গ্যাসটা একদম বন্ধ করে দিয়েছি। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর একটুখানি ওপর থেকে লেবু চিপে দিয়ে দিলাম। এখানে কিন্তু মশলা ধোসার জন্য মশলা একদম রেডি। আশিসের একটুখানি তাড়াহুড়ো ছিল, যার জন্য আমি আর ধোসার ভিডিওটা করতে পারিনি। আশিস খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, এখানে আমি আমার এক্সারসাইজটা জাস্ট কমপ্লিট করলাম। চলো, এক্সারসাইজের পরেই আমার যে কাজটা থাকে সেটা আগে করে আসি। এখন চলে এসেছি রান্নাঘরে, বানাবো একটা ম্যাজিক্যাল ড্রিঙ্ক। এটার ভিডিও এর আগেও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। ডেইলি বেসিসে না এইটা আমি খাই। 1 চামচ মতো জিরে নিয়ে নিয়েছি, আর তার মধ্যে হাফ কাপের থেকে একটু বেশি জল দিয়ে গ্যাসে ওই 5 থেকে 6 মিনিট মতো ফুটিয়ে নেব। আর এদিকে একটুখানি পোহাও বানিয়েছিলাম সকালবেলা, সেটা রয়েছে। এটাই এখন আপাতত খেয়ে নিই, ধোসাটা পরে খাবো। তবে পোহাটা এখন খাবো না, এখন একটুখানি প্লেন জল খেয়ে নিই। এক্সারসাইজ করার পর এখন এত গরম লেগে যায়, ওই জিরের জলের জন্য অপেক্ষা করা সম্ভব হয় না, কারণ জলটা ফুটবে, তারপরে সেটা ঠান্ডা হবে, তারপরে খাওয়া। কিন্তু মনে হয় কতক্ষণ একটু ঠান্ডা জল খাবো, তাই একটুখানি জল খেয়ে নিচ্ছি। বেশ 2 দিন ধরেই রাত্রিবেলা ঘুমের একটু প্রবলেম হচ্ছে, জানি না কেন রাত্রিবেলা ঘুম আসতে এতটাই লেট হচ্ছে। আর সকালবেলা যেহেতু সময় মতো উঠতেও হবে, ঘুম থেকে ওঠার পরে না একটা হেডেক কাজ করছে। তাই আমি এর আগে যখন ডাক্তার দেখিয়েছিলাম, তখন ডাক্তার আমাকে কিছু ব্যায়াম দেখিয়ে দিয়েছিল, সেগুলোই বসে বসে একটুখানি করছিলাম। যাই হোক, চলে এসেছি আমার পোহাটা নিয়ে। খেতে না সত্যিই টেস্ট হয়েছে। আমি এবার বাড়ি থেকে আসার সময় একটুখানি কারি পাতাকে ডিহাইড্রেটেড করে নিয়ে এসেছিলাম। খাবারগুলোতে দেওয়াতে পুরো খাবারগুলোতে যেন পুরো জান চলে আসছে। পোহা কখনো কারি পাতা ছাড়া ভালো লাগে? এর আগে যখন করতাম এত টেস্ট লাগতো না, একটুখানি কারি পাতা ফেলে দিয়েছি, টেস্টটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। মুখের মধ্যে লাগাচ্ছি ভরে ভরে সানস্ক্রিন, কারণ এবার যাব রান্নাঘরে। এবার শুরু করতে হবে লাঞ্চের প্রিপারেশান। প্রতিদিন রান্নাঘরে এসেই না আমি প্রথম যে কাজটা করি সেটা হচ্ছে চালটা আর ডালটা পরিমাণ মতো ভিজিয়ে দিই। আজকে বানাবো একটুখানি অরলের ডাল, যেমন করে আমরা মুসুরির ডাল বানাই ঠিক তেমনভাবে। চালটাকে ভালো করে ধুয়ে আমি জলে ভিজিয়ে রেখে দিলাম, তার সাথে ডালটাকেও। আর কি সবজি বানাবো চলো সেগুলো আগে প্রথমে বের করে নিই। কালকে দুপুরবেলা আশিস গিয়ে বাজার করে নিয়ে এসেছে, তবে বাজারের ব্যাগে কি আছে আমার এখনও দেখা হয়নি। দাঁড়াও, ব্যাগটাকে আগে প্রথমে খালি করি, তাহলে বুঝতে পারবো সবজির বাজার কি এসেছে। সজনে ডাঁটা দেখতে পাচ্ছি, কটা শসা আছে, আর তার সাথে আছে একটা হলুদের প্যাকেট। তবে সজনে ডাঁটাগুলোকে দেখে না আজকে বেশ ভালো বলে মনে হচ্ছে। এর আগের দিন সজনে ডাঁটা এনেছিল একদম মোটা মোটা, মা বলে ওটা নাকি সজনে ডাঁটা না, ওটার আরেকটা নাম আছে, এই সরু সরুগুলোকে নাকি সজনে ডাঁটা বলে। একটু পটল বের করে নিয়েছি, একটা বড় সাইজের উচ্ছে বের করেছি। এত বড় উচ্ছে, একটা উচ্ছে ভাজলেই দুজনের হয়ে যাবে। আর কটা আলু বের করে নিলাম, এই আজকে রান্না করব। তোমাদের কার কী হয় জানি না, এই সজনে ডাঁটা ছাড়াতে না আমার বড্ড ভালো লাগে। যদিও বিষয়টা একটুখানি সময় সাপেক্ষ, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সজনে ডাঁটা ছাড়াতে আমার বেশ ভালো লাগে। আজকে সজনে ডাঁটা আলু দিয়ে হচ্ছে ওই সর্ষে বাটা দিয়ে যে তরকারিটা হয় ওই রকম বানাবো। আশিসের ওই তরকারিটা খেতে খুব ভালো লাগে। আর এই যা সময়, এখন তো সজনে ডাঁটা মাস্ট। বাড়িতে থাকলে তো এই সময় সজনে ডাঁটা, নিম বেগুন, তারপরে সজনে ফুল, এগুলো তো প্রচুর খাওয়া হতো। হ্যাঁ, তার সাথে পটল পাতা খেতে আমি খুব ভালোবাসি। তবে এখানে এইসবের ব্যবস্থা তো আমি করতে পারবো না, আর করলেও হয়তো ঠিকঠাক করে রান্নাটা করতে পারবো না, যার জন্য এখানে সজনে ডাঁটাটা যেহেতু পাওয়া যায়, আমরা ডেইলি সজনে ডাঁটা খাই। দাঁড়াও, সজনে ডাঁটা কটা কাটা হয়ে গেছে, দেখতেই পেলে 3 থেকে 4 পিস সজনে ডাঁটা নিয়েছি। এই ফোড়াতে আমাদের দুজনের মারামারি লেগে যাবে। বলি যে বাজার কম করে আনতে, আসলে বাজারেরও ওকে দোষ দিয়েও লাভ নেই, দোকানদার এত কম জিনিস কিভাবে দেবে। 3-4টে সজনে ডাঁটার দোকানে গিয়ে চাইলে তো আর দেবে না। সজনে ডাঁটা তাই ওই 7-8 পিস মতো নিয়ে এসেছে, আমার 2 দিন হয়ে যাবে।
2-4 দিনের বেশি আবার সবজি এখানে রাখাও যায় না, দেখি একদম পচে ওঠে। আর আমি সবজি আনা মাত্রই না ফ্রিজে ঢোকাই না, আমার একটুও ভালো লাগে না ফ্রিজের সবজি বা খাবার কোনো কিছুই খেতে। সবজিগুলোকে আগে সব কেটে নিয়েছি, আলু এখানে নিয়েছি, কিছুটা পটলে দেবো আর কিছুটা সজনে ডাঁটায় দেবো, আর তার সাথে পটলটাও কেটে নিয়েছি। যে মশলাগুলো লাগবে সেগুলোও পাশে কেটে নিয়েছি। আর এদিকে জিরের জলটা একদম ঠান্ডা হয়ে গেছে, এটা কিন্তু একদম ঠান্ডা করেই খেতে হয়। তারপরে হাফ লেবু আমি এর মধ্যে চিপে দিলাম, ব্যাস জিরের জলটা রেডি। এটা তাড়াতাড়ি করে খেয়ে নিই। যে মাসি আমাদের ঘরে কাজ করতো তাকে না আমি না করে দিয়েছি, আসলে তার সময় ঠিকঠাক হচ্ছিল না। তার সে নিজের সময় মতো আসছিল, মানে তার সাথে আমার সময় কোনোভাবেই ম্যাচ হচ্ছিল না, যার জন্য খুব প্রবলেম হচ্ছিল। মানে উনি ওনার সময় মতো আসছিল তো, যার জন্য আমি এখানে ডাস্টিংটা করে নিচ্ছি। সমস্ত কাজ করা আমার হয়ে গেছে, রান্নাবান্নাও এখানে কমপ্লিট। এটা হচ্ছে আলু দিয়ে পটলের তরকারিটা, আর তার সাথে রয়েছে ডাঁটা দিয়ে আলুর ওই সর্ষে বাটা দিয়ে একটা তরকারি। এর সাথে বানিয়েছি আশিসের বেশ পছন্দের একটা খাবার, যেটা হচ্ছে কড়া করে উচ্ছে ভাজা। এখন কিছুদিন ধরে মেনুতে আমাদের তেতো খাবারটা কিন্তু বেশ রয়েছে। উচ্ছে ভাজা করেছি আর তার সাথে রয়েছে অরলের ডাল, যেমন করে ঠিক আমরা মুসুরির ডাল বানাই সেইভাবে। আশিসও চলে এসেছে, ও গেছে স্নান করতে, ততক্ষণে আমি খাবারগুলো বেড়ে নিই আর আমি এখানে স্নান টান করে পুজো দিয়ে দিয়েছি। ব্লগটা তাহলে আজকে এখানেই এন্ড করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ব্লগগুলো কেমন লাগছে জানাতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।